হিট স্ট্রোক মূলত আমরা বলছি যে যারা আউটডোর এনভায়রনমেন্টে কাজ করে, দীর্ঘক্ষণ ফসলের মাঠ, লবণের মাঠে কাজ করছে, বা নির্মাণ শ্রমিক যারা আছে, যারা প্রফেশনাল খেলোয়াড় আছে, বা বিভিন্ন কারণে যারা বাইরে অবস্থান করছে দীর্ঘক্ষণ, লং জার্নির মধ্যে যারা আছে, হয়তোবা খুব বেশি টেম্পারেচার রেগুলেশনের ব্যবস্থা নাই, এরকম লোকজনই আসলে ঝুঁকিতে থাকে মূলত। তীব্র গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন আবহাওয়া অধিদপ্তর সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে। আমি এই মুহূর্তে হিট অ্যালার্টে মানুষের কি করণীয়, কি করতে হবে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার সাথে আছেন ডাক্তার শাহিন আব্দুর রহমান চৌধুরী। আপনিও সমুদ্র সৈকতে এসেছেন, আপনার কেমন লাগছে প্রথমে এটা একটু জানতে চাই। তো হিট অ্যালার্ট যেহেতু জারি করেছে, সেখানে মানুষ এখন কি করবে, এই গরমের মধ্যে মানুষের কিভাবে কি করণীয়, কি করতে হবে যদি একটু জানাতেন। ধন্যবাদ। প্রথমেই তো অনুভূতি জানতে চেয়েছেন। আসলে কক্সবাজারের একজন বাসিন্দা হলেও সমুদ্র জিনিসটা আসলে অন্যরকম, প্রতিদিনই প্রায় টানে। তো বাচ্চাকে নিয়ে বেড়াতে আসি প্রায়। তো যে প্রসঙ্গে আসলে আমরা কথা বলছি সেটা হচ্ছে তীব্র তাপদাহ বা যে হিট ওয়েভ চলছে। তো এই সময় আসলে নর্মালি প্রতি বছর হয়, কিন্তু যেহেতু একটা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ আমরা গত বেশ কয়েক দশক ধরে লক্ষ্য করছি, তারই ধারাবাহিকতায় এবার কিন্তু প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে, বিশেষ করে বাংলাদেশে। এবং এটাকে অ্যাড্রেস করেই কিন্তু বাংলাদেশের যে মেটেরিওলজি ডিপার্টমেন্ট আছে, আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করেছেন ওনারা। এবং এটার উদ্দেশ্য হচ্ছে কি, রিসেন্টলি আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করছি, প্রায়ই টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসকে ক্রস করছে। তো এই অবস্থায় আসলে বিশেষ করে জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ অ্যাসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যালার্ট জারি করা, সেজন্য সেটা করা হয়েছে। হিট ওয়েভ যখন হয় তাহলে তখন কিন্তু বিভিন্ন রকমের মানুষের অসুস্থতার ঝুঁকি থাকে। কিছু অসুস্থতা হচ্ছে ডিরেক্টলি হিট রিলেটেড ইলনেস, কিছু অসুস্থতা ইনফেকশাস ডিজিজ রিলেটেড, এবং কিছু অসুস্থতা হচ্ছে হিটের অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন ইফেক্টের কারণে হয়ে থাকে। তো প্রথমেই আমি যদি হিট রিলেটেড ইলনেসের কথা বলি, তাহলে মূলত এক্সপোজারের উপর ভিত্তি করে হিট রিলেটেড ইলনেসগুলো বিভিন্ন স্পেকট্রামের হতে পারে। প্রথমে হচ্ছে হিট ক্র্যাম্প হতে পারে, প্রচুর পরিমাণে পানি এবং লবণ শরীর থেকে বের হয়ে হিট ক্র্যাম্প হতে পারে, মাংসপেশিতে টান টান অনুভব হয়। এরপরে হিট সিনকোপ হতে পারে, মানুষ জ্ঞান হারিয়ে ফেলতে পারে, অজ্ঞান হতে পারে। এছাড়া আমরা হিট এক্সজশন বলি, প্রচুর পরিমাণে পানি এবং লবণ বের হয়ে টেম্পারেচার কমে যায় অনেক বেশি, এবং ব্লাড প্রেশার, পালস ইত্যাদি বিভিন্ন রকম পরিবর্তন সাধিত হয়, সেটাকে আমরা বলি হিটস এক্সজশন। এবং সর্বশেষ যেটা সবচেয়ে চরম অবস্থা, এটাকে আমরা বলি হিট স্ট্রোক, যখন আসলে মানুষের যে স্কিন বা মানুষের শরীরে যে থার্মো রেগুলেটরি সেন্টার মেকানিজম আছে সেটা নষ্ট হয়ে যায়, ফলে শরীর থেকে যে হিট লস হওয়ার মেকানিজম সেটা আর কাজ করে না, স্কিন ড্রাই হয়ে যায় এবং সোয়েটিং মেকানিজমটা ফেল করে, ফলে টেম্পারেচার বাড়তে থাকে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রারও উপরে উঠে যায় মানুষের শরীরের তাপমাত্রা, ফলে বিভিন্ন রকমের মারাত্মক শারীরিক সমস্যা দেখা যায়। ইন হোল আমরা এটাকে হিট স্ট্রোক বলতে পারি। তো এগুলো থেকে বাঁচার জন্য মূলত যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি, প্রয়োজন যদি না হয় তাহলে বাইরে বের হওয়া উচিত নয়, বিশেষ করে যখন সূর্য একেবারে ঠিক মাথার উপরে থাকে, টেম্পারেচার অনেক বেশি থাকে, বিশেষ করে দুপুরবেলা বা তার আশেপাশে। এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে রিশিডিউল করে নেওয়া প্রয়োজন। এছাড়া যদি একান্তই বের হতে হয় তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিভ গিয়ার নিয়ে বের হতে হবে, ঢিলে ডালা সুতি হালকা জামা পরতে হবে, হালকা রঙের জামা ব্যবহার করতে হবে। এছাড়া ছাতা ব্যবহার করা এটা খুব ভালো অভ্যাস। আমরা ক্যাপ ব্যবহার করতে পারি, সানস্ক্রিন ইউজ করতে পারি, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ইভেন আমরা যদি থার্স্টিও না হয়, আমাদের যদি পিপাসা অনুভূত না হয়, তবুও কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে পানি ইনটেক করতে হবে বা পানিও ইনটেক করতে হবে, যেখানে হয়তো বা কিছু মিনারেলস বা লবণ ইত্যাদি থাকে, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া নিয়মিত আমাদের গোসল করতে হবে, একটু ঠান্ডা পানি দিয়ে পানি ছেটাতে হবে। আমরা
ইনডোর এনভায়রনমেন্ট বা যেখানে থাকি ফ্যান ব্যবহার করতে পারি। সবচেয়ে ভালো হয় যদি আমাদের সঙ্গতি থাকে এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কক্ষে অবস্থান করা, তাহলে কিন্তু টেম্পারেচার রেগুলেশনটা খুব ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার টেম্পারেচার খুব বেশি হওয়ার কারণে যেহেতু আমাদের প্রচুর শারীরিক সমস্যা দেখা দেয়, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা, এগুলো পারতপক্ষে অ্যাভয়েড করা উচিত দিনের বেলা। যদি আমরা করি তাহলে সেটা একবারে আর্লি ইন দ্য মর্নিং যখন টেম্পারেচার কম থাকে, অথবা লেট ইন দ্য ডে অথবা নাইট, তখন আমাদের করা উচিত। তখন কিন্তু খুব বেশি একটা ইফেক্ট হওয়ার কথা নয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের প্রয়োজন ব্যতিরেকে হিট প্রডিউসিং যে সমস্ত ইকুইপমেন্ট আছে, যেমন চুলা ইউজ করা, মাইক্রোওয়েভ ওভেন ইউজ করা, এগুলো আমাদের ব্যবহার কমিয়ে দিতে হবে। এছাড়া আমরা আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা আগে বলেছি যে হিট রিলেটেড আমাদের বিভিন্ন ইনফেকশাস ডিজিজ হতে পারে। বিশেষ করে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার সিজন। এখন কিন্তু প্রচুর আপনি দেখতে পাচ্ছেন যে সর্দি, কাশি, জ্বর এগুলো হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল এগুলো গ্রহণ করতে হবে। হাঁচি কাশির যে শিষ্টাচার এডিকুয়েট সেগুলো মেনটেন করতে হবে, এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাদ্য তালিকা কি হতে পারে? আমরা এই তীব্র গরমের মধ্যে কি খেতে পারি? আমরা ডায়রিয়া থেকে বাঁচতে, আমাদের জ্বর হচ্ছে, এগুলো থেকে বাঁচতে আমরা কি করতে পারি? খাদ্য তালিকায় মূলত হচ্ছে কি, আমাদের আগেই তো বলেছি যে প্রচুর পরিমাণে পানীয়, হেলদি ড্রিঙ্ক এগুলো গ্রহণ করতে হবে। এছাড়া ফ্রেশলি প্রিপেয়ার্ড এবং সহজপাচ্য খাবারগুলি গ্রহণ করতে হবে। পচা বাসি খাবার কিন্তু এই যে হিটে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, সেখানে বিভিন্ন ইনফেকশাস প্যাথোজেন, বিশেষ করে ব্যাকটেরিয়া গ্রো করে। তাহলে এই ধরনের কোনো জিনিস বা ফ্রোজেন কোনো জিনিস আমরা গ্রহণ করব না, একেবারে ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে, এবং যেগুলো খুব সহজে হজম হয়, এবং খাবারের সঙ্গে অবশ্যই পানীয় গ্রহণ করতে হবে। আচ্ছা, তারপর আমরা তীব্র গরমের মধ্যে হঠাৎ করে ঘরে গিয়ে আমরা ঠান্ডা পানি খেয়ে ফেলি, তো ঠান্ডা পানির কারণে, ঠান্ডা পানীয় খাওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হতে পারে? ডেফিনেটলি আমরা যখন একটা এনভায়রনমেন্ট থেকে যাব, বাইরের টেম্পারেচার খুব বেশি থাকে, তা আমাদের শরীরও কিন্তু ওভাবে অ্যাডাপ্টেড হয়ে যায়। তো আমরা যখন বাসায় যাব, আমাদের কিন্তু একটা উইনিং পিরিয়ড দিতে হবে, একটা মাঝামাঝি বা উইন্ডো পিরিয়ড আমরা বলতে পারি। সেই সময় আমাদের টেম্পারেচারটা রুম টেম্পারেচারের কাছাকাছি যখন চলে আসবে, তখনই আমরা ঠান্ডা পানি গ্রহণ করব। ইভেন আমরা যে গোসলের কথা বলছি, ঠান্ডা পানি দিয়ে বা একটু শীতল পানি দিয়ে, সেগুলোও কিন্তু হঠাৎ করে বাইরে থেকে এসে করার খুবই ঝুঁকিপূর্ণ। এই সময় স্ট্রোক সহ অন্যান্য ঝুঁকি থাকে। এই জন্য আমাদেরকে একটু টেম্পারেচারটা একটু সহনীয় পর্যায়ে এনে একটু সময় দিয়ে একটু পানি গ্রহণ করে তারপরে আমরা এই যে গোসল বা পানি ছিটানোগুলো করতে পারি আর কি। আপনি তো হিট স্ট্রোক নিয়ে বলেছেন, তারপরে স্পেসিফিক যদি একটু করে বলতেন কী ধরনের ঝুঁকি থাকতে পারে হিট স্ট্রোকের? যেমন লবণ মাঠে অনেকেই কাজ করে, অনেকেই অনেক কঠিন কাজ করে এই তীব্র গরমের মধ্যেও, সেটি যদি একটু স্পেসিফিকভাবে বলতেন। হিট স্ট্রোক মূলত আমরা বলছি যে যারা আউটডোর এনভায়রনমেন্টে কাজ করে, দীর্ঘক্ষণ ফসলের মাঠ, লবণের মাঠে কাজ করছে, বা নির্মাণ শ্রমিক যারা আছে, যারা প্রফেশনাল খেলোয়াড় আছে, বা বিভিন্ন কারণে যারা বাইরে অবস্থান করছে দীর্ঘক্ষণ, লং জার্নির মধ্যে যারা আছে, হয়তোবা খুব বেশি টেম্পারেচার রেগুলেশনের ব্যবস্থা নাই, এরকম লোকজনই আসলে ঝুঁকিতে থাকে মূলত। তা এই সময় তারা যদি তার উপরে ঠিকমতো রিপ্লেসমেন্ট না করে ফ্লুইড বা ওয়াটার, তাহলে কিন্তু ঝুঁকিটা আরও বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার শাহিন আব্দুর রহমান চৌধুরীর সাথে। আপনারা এই তীব্র গরমের মধ্যে কিভাবে সুস্থ থাকতে পারবেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম তার সাথে, এবং তিনি জানালেন কিভাবে আপনারা এই তীব্র গরমের মধ্যে সুস্থ থাকবেন, এবং তীব্র রোদের মধ্যে যেন আপনারা বের না হন কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া। প্রয়োজনীয় কাজে বের হলেও আপনাদের যে ছাতাসহ যে প্রোটেক্টিং জিনিসগুলো আছে, সেই জিনিসপত্রগুলো নিয়ে আপনাদেরকে বের হতে হবে। এই বিষয়টি আসলে তিনি জানালেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।